আজকের বিষয় ধ্বনি ও তার শ্রেণীবিভাগ। এটি ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে আছে। এটি কিন্তু ব্যাকরণের একটি অংশ। খেয়াল রাখতে হবে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। দু ধরনের প্রশ্ন আসবে। প্রথমটা হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ, যেগুলি প্রত্যেকটি 1 নম্বর করে। দ্বিতীয়টি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা এসএকিউ, যেগুলো প্রত্যেকটি 1 নম্বর করে। পড়বার আর বোঝবার সুবিধের জন্য আমরা গোটা ভিডিওটাকে কয়েকটা চ্যাপ্টার্সে ভাগ করে নিয়েছি। এবার তোমরা দরকার মতো কোনো একটা বা দুটো স্পেসিফিক চ্যাপ্টার্স দেখতেই পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বলবো যে যদি গ্রামারের বিষয়টা ভালো করে বুঝতে হয় এবং তাতে ফুল মার্কস তুলতে হয়, তাহলে অতি অবশ্যই পুরো ভিডিওটাকে কিন্তু একবার হলেও অন্তত মন দিয়ে দেখতে হবে। ধ্বনি ও তার শ্রেণীবিভাগ। প্রথমেই আমরা দেখব ধ্বনি কাকে বলে। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার মূল উপাদান, সেটা কি বলা হবে? ধ্বনি। এবার এই যে বলা হলো বাকযন্ত্র, বাকযন্ত্র অর্থাৎ কিনা কথা বলার যন্ত্র। এমন কিছু কিছু অর্গান রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো একসঙ্গে মিলে বাকযন্ত্র তৈরি করছে। কারা তারা? জিহ্বা, দন্ত, তালু, মূর্ধা, কণ্ঠ আর নাসিকা, এদেরকে একসঙ্গে আমরা বলছি বাকযন্ত্র। এবার এই যে টোটালটা মিলে যে বাকযন্ত্র, তার মধ্যে উচ্চারণে সবচেয়ে সক্রিয় ভূমিকা নেয় জিহ্বা বা আমাদের জিভ। সেই জন্যেই কারোর যদি জিভে কোনো ত্রুটি থাকে, কোনো ডিফেক্ট থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু সঠিকভাবে ঠিক মতো উচ্চারণ করতে পারে না। তার উচ্চারণেও কিছু কিছু দোষ ত্রুটি চলে আসে। বর্ণ কি তাহলে? বর্ণ কিছুই নয়, ধ্বনির লিখিত রূপ। অর্থাৎ আমি যখন বললাম অ, শুনতে পাচ্ছ তুমি কানে, সেটা কিন্তু ধ্বনি। এবার যখন আমি এইখানে বোর্ডে লিখলাম অ, তখন এই যে চেহারাটা এলো, সেইটাকে বলা হচ্ছে বর্ণ, অর্থাৎ ধ্বনির লেখ্য রূপ। সুতরাং ধ্বনি কানে শোনা যায়, বর্ণ চোখে দেখা যায়। এই ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার যেটা আমরা নেক্সট দেখব সেটা হচ্ছে ধ্বনির শ্রেণীবিভাগ। ধ্বনিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি কাকে বলে সেটার ক্ষেত্রে দুটো পয়েন্টস আমাদের কাজে লাগবে। প্রথমটা হলো এই ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরে অর্থাৎ মুখের ভেতরে কোথাও প্রত্যক্ষ কোনো বাধা পায় না। সেকেন্ড পয়েন্টটা যেটা, যে এই ধ্বনি কিন্তু অন্য ধ্বনির সাহায্য ছাড়াই পূর্ণ আর স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে। এবারে তাহলে চলে এসো ধ্বনির দ্বিতীয় যে ধরন, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি। সেক্ষেত্রেও আমরা দুটো পয়েন্ট পাবো। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এই ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরে কোথাও না কোথাও বাধা পায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতেই পারে না। সুতরাং দেখে নাও তাহলে, স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখের ভেতরে প্রত্যক্ষ কোনো বাধা পায় না। এই প্রত্যক্ষ কথাটা আমি বললাম কেন? কারণ ধ্বনি যখন উচ্চারিত হয়, শ্বাসবায়ু বেরোয়, ফুসফুস থেকে শ্বাসবায়ু বেরোয়, সেটা আমাদের মুখের ভেতরে, এই যে এতগুলো কথা বলেছিলাম যে দাঁত, জিভ, তালু, কণ্ঠ, কোথাও না কোথাও হয় বেশি বা কম বাধা পাবেই। কারণ বাধা ছাড়া যদি শ্বাসবায়ু বেরোয়, খালি হাওয়াটা বেরোবে, এই রকম ভাবে একটা হাওয়া বেরোবে। সুতরাং কোথাও না কোথাও তাকে বাধাটা পেতেই হবে। কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে সেই বাধার মাত্রাটা এতটাই কম যে আমরা বলছি প্রত্যক্ষ কোনো বাধা পায় না। whereas ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাধার মাত্রাটা যথেষ্ট বেশি। তাই বলেই দেওয়া হলো যে মুখের ভেতরে কোথাও না কোথাও সেটা বাধা পাবেই। দ্বিতীয়ত যেটা স্বরধ্বনি,
সেটা কিন্তু অন্য ধ্বনির সাহায্য ছাড়া তারা নিজেরাই পূর্ণরূপে স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারবে। আর ব্যঞ্জন ধ্বনি কিন্তু স্বরধ্বনির সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারবে না। এইটা হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির মধ্যে বেসিক কিছু ডিফারেন্সেস বা পার্থক্য। এবারে আমরা চলে যাব স্বরধ্বনির শ্রেণীবিভাগে। স্বরধ্বনির শ্রেণীবিভাগ বিভিন্ন দিক থেকে করা যেতে পারে, যার মধ্যে প্রথমটা আসছে স্বরধ্বনির বিভাজ্যতা অনুযায়ী শ্রেণীবিভাগ। বিভাজ্যতা অর্থাৎ কোন স্বরধ্বনিকে আর ছোট অংশে ভাঙা যাবে, কোন স্বরধ্বনিকে আর ছোট অংশে ভাঙা যাবে না। তাহলে সেই অনুযায়ী আমরা স্বরধ্বনিকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। সেটা কি না, এদের আর ক্ষুদ্রতর অংশে ভাঙা যায় না। কটা আছে? অ, আ, রস্বই, রস্বউ, এ, ও, এ, টোটাল 7টা। তাহলে এই যে টোটাল 7টা স্বরধ্বনি, এদেরকে কিন্তু তুমি আর ছোট অংশে ভাঙতে পারবে না। সেই জন্য এদেরকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এবার দ্বিতীয় ভাগটা, সেটা হলো যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে একাধিক মৌলিক স্বরধ্বনি একসঙ্গে একটা স্বরধ্বনির উচ্চারণকালের মধ্যে নিঃশ্বাসের এক ধাক্কায় উচ্চারিত হবে। যেমন ধরো ওই, ও প্লাস ই, আবার ঔ, ও প্লাস উ। তাহলে এই যে ওই আর ঔ, এইখানে দেখো তুমি একটা স্বরধ্বনি উচ্চারণ করতে যে সময়টা ব্যয় করছো, তার মধ্যে তুমি কিন্তু দুখানা স্বরধ্বনি উচ্চারণ করে ফেলেছো। এইটাকেই বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। সুতরাং আমরা বলতেই পারি যে যৌগিক স্বরধ্বনিকে ক্ষুদ্রতর অংশে ভাঙা যায়। এখানে আমরা পেয়েছিলাম 7টা, এখানে আমরা পাচ্ছি 2টো, ওই আর ঔ। এবার যেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট পার্ট আসছে, সেটা কি, যৌগিক স্বরধ্বনি অপর কি কি নামে পরিচিত। যৌগিক স্বরকে আমরা বলতেই পারি দ্বি-স্বরধ্বনি, সন্ধ্যক্ষর, সন্ধিস্বর। টোটাল তাহলে আমরা পেয়ে গেলাম 4টে নাম। এবং কটা রয়েছে? সংখ্যায় কটা? 2টো, ওই আর ঔ। এবারে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে ওই আর ঔ, যে কোনো একটাকে আমি নিচ্ছি। ধরো ওইটাকে নিলাম, ও প্লাস ই। যেহেতু এবার একটা স্বরধ্বনির উচ্চারণের মধ্যে 2টো স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, তাহলে এটা অবভিয়াস যে একটা পূর্ণরূপে উচ্চারিত হবে এবং একটা উচ্চারিত হবে অর্ধরূপে। তাহলে একটা হচ্ছে পূর্ণস্বর আর একটা হচ্ছে অর্ধস্বর। তাহলে এই যে দেখো, আমরা কিন্তু ও ই বলি না, আমরা বলি ওই। তাহলে এই ওটা, এইটা হচ্ছে পূর্ণস্বর, আর ইটা, এটা হলো অর্ধস্বর। কারণ ওটা পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে, ইটা অর্ধরূপে উচ্চারিত হচ্ছে। সুতরাং যৌগিক স্বরের একটা হলো পূর্ণস্বর আর একটা হলো অর্ধস্বর। এরপর আমরা যেটা দেখব সেটা হলো স্বরধ্বনির মাত্রাগত শ্রেণীবিভাগ। মাত্রা অর্থাৎ সময়, অর্থাৎ কোন স্বরধ্বনি উচ্চারণের সময় কতটা, কম না বেশি না দীর্ঘায়িত, সেই বিষয়গুলো। সেদিক থেকে দেখতে গেলে আমরা স্বরধ্বনিকে 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হ্রস্বস্বর। হ্রস্বস্বর কারা? এই স্বর উচ্চারণে অপেক্ষাকৃত কম সময় লাগে। যেমন অ, রস্বই, রস্বউ, রি, 4টে আছে। নেক্সট এবার যেটা আসবে সেটা হলো দীর্ঘস্বর। দীর্ঘ মানে বেশি। তাহলে এই স্বর উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় দরকার হচ্ছে। এরা কারা? আ, দীর্ঘই, দীর্ঘউ, এ, ওই, ও, ঔ, টোটাল 7টা আছে। এবার যেটা নেক্সট সেটা হচ্ছে প্লুতস্বর। প্লুতস্বর আর কিছুই নয়,
দেখবে দূর থেকে কাউকে যদি ডাকা বা কান্না বা গানের সময় স্বরধ্বনির যে টেনে রেখে উচ্চারণ হয়, প্রলম্বিত উচ্চারণ, সেটা কি বলা হয়? প্লুতস্বর। যেমন ধরো আমি যদি বলি রাম, এদিকে এসো, এই যে রাম টেনে রাখলাম, এটাই হচ্ছে প্লুতস্বর। তাহলে এখানে আমরা যেটা করলাম, স্বরধ্বনির সময় অনুযায়ী শ্রেণীবিভাগ বার করলাম। রস্বস্বর, রস্ব মানে কম, অর্থাৎ এই স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত কম সময় লাগছে, অন্য স্বরধ্বনি উচ্চারণের তুলনায় কম সময় লাগছে। এখানে মোট 4টে রয়েছে। দীর্ঘস্বর, এই স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগছে, এখানে মোট 7টা রয়েছে। আর রয়েছে প্লুতস্বর, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দূর থেকে কাউকে যদি আমরা ডাকি বা গান করি, সেই সময় স্বরধ্বনির যে টেনে রেখে উচ্চারণ হয়, যে প্রলম্বিত উচ্চারণ হয়, সেইটাকেই বলা হচ্ছে প্লুতস্বর। যেমন এই অংশটা পার্টিকুলার যেটুকু আমি আন্ডারলাইন করে দিলাম, সেই অংশটাই হচ্ছে প্লুতস্বর। কেমন? এবারে আমরা চলে যাব স্বরধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগে। স্বরধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, অর্থাৎ এখানটাতে আমরা দেখে নেব যে কোন স্বরধ্বনি কোথা থেকে উচ্চারিত হচ্ছে এবং সেই অনুযায়ী তার কি নাম। তাহলে স্ট্রেট অ্যাওয়ে 3টে কলম আমরা এখানে সেট করে নেব। প্রথমটা হলো স্বরধ্বনি, সেকেন্ড কলম আসবে উচ্চারণ স্থান, আর থার্ড কলম আসবে উচ্চারণ স্থান অনুযায়ী নাম। যেমন প্রথমেই অ আ, উচ্চারণ স্থান কণ্ঠ আর জিহ্বা মূল। দেখবে তোমার কণ্ঠটা যেখানে, সেখানেই কিন্তু জিভের গোড়াটা, সেই জন্যেই উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং জিহ্বা মূল। সুতরাং উচ্চারণ স্থান অনুযায়ী অ আর নাম হচ্ছে কণ্ঠধ্বনি। খেয়াল করতে বলবো, শুধু কণ্ঠ বানানে কোনো জফলা নেই, কিন্তু যখনই সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে তখনই কিন্তু জফলা চলে আসছে। এই বানানগুলো একটু সাবধানে খেয়াল রাখতে হবে। নেক্সট আসবে রস্বই দীর্ঘই, এদের উচ্চারণ স্থান তালু এবং মধ্য জিহ্বা, অর্থাৎ আমাদের জিভের যে মাঝখানের অংশটা, সেটা তালুকে ঘষতে দিয়ে বেরোয়, যার ফলে রস্বই দীর্ঘইয়ের উচ্চারণ হয়। তাহলে উচ্চারণ স্থান মেনলি হচ্ছে তালু, সেই অনুযায়ী এদের নাম তালব্য ধ্বনি। এরপরে আসবে রস্ব দীর্ঘ, এদের উচ্চারণ স্থান ওষ্ঠ আর অধর। ওষ্ঠ মানে হচ্ছে ওপরের ঠোঁট, অধর মানে হচ্ছে নিচের ঠোঁট, অর্থাৎ সব মিলিয়ে আমাদের যে ঠোঁট জোড়া, সেই অনুযায়ী এদের নাম তাহলে ওষ্ঠধ্বনি। আমি বলবো এখানটাতেও একটু খেয়াল রাখতে, শুধু ওষ্ঠ বানানে কোনো জফলা নেই, কিন্তু যেই প্রপার নাউন হয়ে গেল ওষ্ঠধ্বনি, তখনই কিন্তু জফলা চলে আসছে। এবারে আসবে নেক্সট আমাদের এ আর অ্যা, এদের উচ্চারণ স্থান কণ্ঠ আর তালু। তাহলে দুয়ে মিলে এদের নাম হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। এখানেও সে একই ব্যাপার, জফলাটা চলে এসেছে, এটা একটু খেয়াল করতে হবে। লাস্ট হচ্ছে ও আর ঔ, এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ আর ওষ্ঠ। সুতরাং দুয়ে মিলে এদের তাহলে নাম হচ্ছে কণ্ঠৌষ্ঠ ধ্বনি। বুঝতেই পারছো যে এই বানানটা একটু জটিল তো বটেই, সেই জন্য খুব ভালো করে এই বানানটা খেয়াল রাখতে হবে। শক্ত কিছুই না, শুধু মনে রাখা, সন্ধি হয়ে যাচ্ছে বলেই কণ্ঠৌষ্ঠ ধ্বনি। এই হয়ে গেল তাহলে আমাদের স্বরধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী যে শ্রেণীবিভাগ। কেমন? অর্থাৎ কোনটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে এবং সেই অনুযায়ী এদের নাম। এরপরে আমরা চলে যাব স্বরধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। এইবার জিনিসটা একটু আমাদের বুঝে নিতে হবে। স্বরধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ, অর্থাৎ যদি আমি এখানে রস্বইকে ধরি, ই যখন উচ্চারিত হচ্ছে জিভ সামনের দিকে এগিয়ে আসছে, সেজন্য সম্মুখ। প্রসারিত, ঠোঁটটা প্রসারিত হয়ে থাকছে, সেজন্য এর নাম প্রসারিত। জিভ
তার সর্বোচ্চ অবস্থানে থাকছে এবং সংবৃত কথার অর্থ হচ্ছে বদ্ধ, ক্লোজ। মুখের ভেতরের জায়গাটা খুব কম থাকছে, মুখটা খুব বেশি ফাঁক হচ্ছে না। খেয়াল করবে ঠোঁটটা প্রসারিত হচ্ছে কিন্তু মুখের ভেতরকার যে জায়গাটা সেটা কিন্তু বদ্ধ থাকছে, সেই জন্য সংবৃত। তাহলে উচ্চ সংবৃত সম্মুখ প্রসারিত ধ্বনি হচ্ছে ই। এবারে চলে এসো ঠিক এর ডান দিকের অংশটা, যেখানে আমি লিখেছি উ। উ এর ক্ষেত্রে যেটা হচ্ছে পশ্চাৎ, অর্থাৎ জিভটা পিছিয়ে যাচ্ছে এবং ঠোঁটটা কুঞ্চিত হয়ে যাচ্ছে। বাকি দুটো সেম থাকছে, জিভ তার সর্বোচ্চ অবস্থানে থাকছে এবং মুখের ভেতরে জায়গাটা খুব বদ্ধ থাকছে, খুব কম জায়গা থাকছে। তাহলে ই আর উ এর মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে জিভ তার উচ্চ অবস্থানে আছে, মুখের ভেতরকার যে জায়গাটা সবচেয়ে কম, কিন্তু ই এর উচ্চারণের সময় জিভ সামনের দিকে এগিয়ে আসছে, উ এর উচ্চারণের সময় জিভ পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে, ঠোঁট ই এর উচ্চারণের সময় প্রসারিত হয়ে যাচ্ছে, উ এর উচ্চারণের সময় গুটিয়ে যাচ্ছে বা কুঞ্চিত হচ্ছে। নেক্সট হচ্ছে এ। এর উচ্চারণের সময় সম্মুখ প্রসারিত কিন্তু কমন, অর্থাৎ জিভ সামনের দিকে এগোনো থাকছে, ঠোঁটটা প্রসারিত থাকছে। এবার উচ্চতা, জিভ তার সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নিচের দিকে নামছে, সেজন্য উচ্চ মধ্য। আর মুখের ভেতরকার যে পুরোবদ্ধ জায়গাটা অল্প একটু তার মধ্যে স্থান চলে আসছে, সেই জন্য অর্ধ সংবৃত। কেমন? এই একই ব্যাপার হচ্ছে ও এর ক্ষেত্রেও, অর্থাৎ এখানেও পশ্চাৎ, কুঞ্চিত এবং উচ্চ মধ্য আর অর্ধ সংবৃত। নেক্সট চলে এসো এর ক্ষেত্রে যেটা হচ্ছে সম্মুখ আর প্রসারিতটা কমন, অর্থাৎ জিভ সামনের দিকে এগিয়ে থাকছে, ঠোঁটটা প্রসারিত থাকছে। এবার জিভ তার উচ্চ মধ্য অবস্থান থেকে আরো নিচের দিকে নেমে আসছে, সেই জন্য বলা হচ্ছে নিম্ন মধ্য। আর মুখের ভেতরকার যে পুরোবদ্ধ জায়গাটা এখন অনেকটা খুলে গেছে, পুরোটা খোলেনি, অনেকটা, তাই অর্ধ বিবৃত। একই রকম পজিশন হচ্ছে অ এর ক্ষেত্রেও, শুধু জিভটা পেছনের দিকে তাই পশ্চাৎ, ঠোঁটটা কুঁচকে আছে তাই কুঞ্চিত। এবার জিভ উচ্চ মধ্য অবস্থান থেকে একটু নিচের দিকে নেমে এসেছে তাই নিম্ন মধ্য, এবং মুখের ভেতরকার পুরোবদ্ধ জায়গাটা অনেকটা খুলে গেছে, সেই জন্য অর্ধবিবৃত। এবার লাস্ট হচ্ছে এর পজিশনটাই এমন, তুমি উচ্চারণ করে দেখো দেখবে জিভ সববার নিচে এবং সেন্টার পজিশনে, না সামনে এগিয়ে আছে না পেছনে পিছিয়ে গেছে, সেই জন্য কেন্দ্রীয়, নিম্ন, এবং ঠোঁটও সেখানে পুরো প্রসারিত হয়ে নেই, একেবারে কুঞ্চিত হয়ে নেই, স্বাভাবিক, সেই জন্য মধ্যস্থ। আর মুখের ভেতরে তখন সবচেয়ে বেশি স্পেস, সেই জন্য বিবৃত। সুতরাং তোমার কাছে যদি এবার এমসিকিউ আসে যে কেন্দ্রীয়, নিম্ন, বিবৃত স্বরধ্বনি কোনটি, উচ্চারণ অনুযায়ী একমাত্র এর উত্তর হবে আ। এই চারটা যদি খুব ভালো করে পড়ো তাহলেই দেখবে আর কোনোদিন গোলাবে না যে কোনটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে। ধরো তোমার কাছে বলা হলো যে উচ্চ মধ্য, পশ্চাৎ, অর্ধ সংবৃত স্বরধ্বনি কোনটি। দেখো উচ্চ মধ্য, পশ্চাৎ, অর্ধ সংবৃত স্বরধ্বনি হচ্ছে ও। এই রকম ভাবে যদি চারটাকে করো তাহলে কিন্তু আর কোনোদিন কোনো ভুল হবার চান্স নেই। আমি এখানে তোমাদের বোঝবার সুবিধের জন্য সংবৃত আর বিবৃত অর্থ দুটো দিয়েও দিচ্ছি। সংবৃত অর্থাৎ বদ্ধ, বিবৃত অর্থাৎ খোলা। এই তাহলে যেটা আমরা করলাম সেটা আমাদের টোটাল হয়ে গেল স্বরধ্বনির শ্রেণীবিভাগ। বিভিন্ন দিক থেকে স্বরধ্বনির শ্রেণীবিভাগ আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ।
সেখানেও আমরা দেখব যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করা সম্ভব। যেমন প্রথমটাই হচ্ছে ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। অর্থাৎ এখানে আমরা দেখব যে কোন ব্যঞ্জনধ্বনি কোথা থেকে উচ্চারিত হচ্ছে এবং সেই অনুযায়ী তার নাম। তাহলে এখানে অবভিয়াসলি তিনটে আমাদের কলম সেট করতে হবে। প্রথমটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি, নেক্সট উচ্চারণ স্থান, থার্ড কলম হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী নাম। প্রথমেই আসবে ক খ গ ঘ উ। শুধু যখন ব্যঞ্জনধ্বনি লিখছো তখন কিন্তু সেগুলোর নিচে হসন্ত ইজ আ মাস্ট, কারণ আমরা ধরে নিচ্ছি এই ব্যঞ্জনধ্বনিগুলো শুধু ব্যঞ্জন হিসেবেই আছে। এদের উচ্চারণ স্থান কণ্ঠ, সেই হিসেবে এদের নাম কণ্ঠ ব্যঞ্জন। খেয়াল রাখতে হবে শুধু কণ্ঠ বানানে কোনো জফলা নেই, কিন্তু যখনই প্রপার নাউন হয়ে যাচ্ছে তখনই সেখানে কিন্তু জফলা চলে আসছে। নেক্সট আসবে হ। হ এর উচ্চারণ স্থান কণ্ঠনালী, অর্থাৎ আমাদের কণ্ঠ নালী যেটা সেইখান থেকে হটা বেরোচ্ছে, সেই জন্য এর নাম কণ্ঠনালীয় ব্যঞ্জন। এইখানটাতেও আমরা দেখব প্রপার নাউন বলেই জফলা চলে এসেছে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে চ ছ জ ঝ তালবস্য। এর উচ্চারণ স্থান তালু। তালু কোনটা দেখবে, তুমি যদি জিভটাকে দাঁতে ঠাকালে দাঁতের ঠিক পেছন দিকে দেখবে একটা শক্ত উঁচু মতো জায়গা রয়েছে যেটাকে বলা হয় মূর্ধা। মূর্ধার ঠিক পেছন দিকে নিয়ে যাও জিভটাকে, একটা উঁচু ছাদের মতো আর্চ শেপের অংশ পাবে, ওইটাকে বলা হয় তালু। যখন চ উচ্চারণ করছো দেখো তোমার জিভের মাঝখানের অংশটা কিন্তু ওই জায়গাটায় ঘষটে বেরোচ্ছে, সেই জন্য চ ছ জ ঝ স এদের নাম হচ্ছে তালব্য ব্যঞ্জন, কারণ তালু থেকে এরা উচ্চারিত হয়। এরপর যেটা আসবে ট ঠ ড ঢ। ট ঠ ড ঢ, এই যে লাস্টের ড ঢ, এটার ভ্যারিয়েশনে আমরা কিন্তু ডয়সন্যর ঢসন্যরও পাবো। এদের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। ওই যে বললাম দাঁতের ঠিক পেছন দিকে যে শক্ত উঁচু মতো জায়গাটায় তুমি ট বলো, দেখো জিভটা ওইখানে গিয়ে স্পর্শ করছে, তাই উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। সেই অনুযায়ী এদের নাম মূর্ধন্য ব্যঞ্জন। নেক্সট আমি আসবো ত থ দ ধ দন্তের ন আর স দন্তস্ব। এদের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, সেই হিসেবে এদের নাম দন্ত ব্যঞ্জন। এখানেও দেখবে শুধু দন্ত বানানে কোনো জফলা নেই, কিন্তু যখনই প্রপার নাউন হয়ে গেল তখনই কিন্তু জফলা চলে এলো। এবার আসবে নেক্সট প ফ ব ভ ম। এদের উচ্চারণ স্থান ওষ্ঠ আর অধর, অর্থাৎ ওপরের ঠোঁট নিচের ঠোঁট, তাই সব মিলিয়ে এদের নাম ওষ্ঠ ব্যঞ্জন। এখানেও যেটা আমার বলার, শুধু ওষ্ঠতে কোনো জফলা নেই, ওষ্ঠ ব্যঞ্জন যখনই প্রপার নাউন হয়ে গেল তখনই জফলা চলে এলো। আর একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু ঠোঁটটা জুড়ে গিয়ে ফাঁক হচ্ছে সেজন্য কিন্তু ফ আমাদের অধিকাংশেরই উচ্চারণে আমরা ফ বলে থাকি। যেমন ফুল, ফুল কিন্তু কখনই হবে না, সবসময় হবে ফুল, ঠোঁটটা জুড়ে গিয়ে খুলে যাচ্ছে, খেয়াল রাখতে হবে এটা। এই আমাদের প্রথম ভাগ হয়ে গেল ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। এবার আসবে দ্বিতীয় ধরনের যে ভাগটা, ব্যঞ্জনধ্বনির বাধার মাত্রা অনুযায়ী শ্রেণীবিভাগ। বাধার মাত্রা অর্থাৎ কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণে কতটা বাধা পাচ্ছে শ্বাসবায়ু, কোথায় কম কোথায় বেশি, কোথায় আংশিক কোথায় পূর্ণ, এই অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। অনেকগুলো সাবডিভিশন এখানে হবে। প্রথমটা যেটা হবে সম্পূর্ণ বাধাপ্রাপ্ত ধ্বনি, অর্থাৎ এখানে কি হচ্ছে, শ্বাসবায়ু কিছুক্ষণের জন্য পুরোপুরিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, তারপরে শ্বাসবায়ুটা বেরোচ্ছে, এইগুলোকে আমরা বলছি সম্পূর্ণ বাধাপ্রাপ্ত ধ্বনি। এর আবার অনেকগুলো ছোট ছোট ভাগ আসবে। যেমন প্রথমটা হলো স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি কি? ফার্স্ট পয়েন্ট যেটা আসবে যে এই ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ু তার গতিপথে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয়। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে
বাধা সৃষ্টিকারী বাকযন্ত্রের অংশ দুটি কিছুক্ষণের জন্য পরস্পরকে স্পর্শ করে। এখন বাকযন্ত্রের অংশ দুটি কেন? একটা তো জিভ, অবভিয়াসলি, কারণ জিভটাই মেন। এবার জিভটা যে জায়গাটাকে ছুঁচ্ছে, কোথাও তালুকে ছুঁচ্ছে, কোথাও দন্তকে ছুঁচ্ছে, ফলে এই অংশ দুটো কিছুক্ষণের জন্য পরস্পরকে স্পর্শ করে। এই যে কিছুক্ষণের জন্য পরস্পরকে স্পর্শ করে, এটার জন্যেই এদের নাম স্পর্শধ্বনি। তাহলে এবার উদাহরণ কি না, ক থেকে প বর্গ টোটাল 25টা যে ধ্বনি আছে সেটাই হচ্ছে স্পর্শধ্বনি। আমি এখানে তোমাদের বোঝবার সুবিধের জন্য ক বর্গ থেকে প বর্গের ধ্বনিগুলো একবার সাইডে করে দিচ্ছি, যাতে কোনো অসুবিধে না হয়। এই যে দেখতে পাচ্ছ এক একটা বর্গে, বর্গ মানে শ্রেণী, এক একটা বর্গে 5টা করে ধ্বনি আছে, তাহলে টোটাল 5টা বর্গ, 5টা করে ধ্বনি, অর্থাৎ একটা পুরো স্কোয়ার হয়ে গেল। সেই জন্যই বলা হচ্ছে স্পর্শধ্বনি কটা? 25টা। এরপরে আমরা চলে যাব ঘৃষ্টধ্বনি। ঘৃষ্টধ্বনি কি না, এদের উচ্চারণে জিভ আর তালুর স্পর্শের পর দুয়ের মাঝখানে একটা ঘর্ষণ হয়, অর্থাৎ জিভ তালুটাকে ঘষটে দিয়ে শ্বাসবায়ুটাকে বার করছে। যেমন এক্সাম্পল স্বরূপ চ, ছ, জ, ঝ। দেখো এই চারটের ক্ষেত্রে তুমি যদি উচ্চারণ করো চ, দেখো জিভের অংশটা তালুটাকে ঘষটে দিয়ে শ্বাসবায়ুটাকে বার করছে, সেই জন্য একে বলা হচ্ছে ঘৃষ্টধ্বনি। নেক্সট যেটা আসবে সেটা হলো নাসিক্যধ্বনি। এটা কি? এদের উচ্চারণে শ্বাসবায়ু মুখ দিয়ে বেরোবার পথে বাধা পাবার ফলে নাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যার ফলে একটা ন্যাজাল সাউন্ড আসে। প্রত্যেকটা বর্গের যে 5 নম্বর ধ্বনি, চট করে একবার আমরা বর্গগুলো দেখে নিই। এই যে প্রত্যেকটা বর্গের উম, ইয়, মূর্ধন্য, দন্তেন্য, ম, এইগুলোই হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনির এক্সাম্পল। এবার আমরা যে নেক্সট সাবডিভিশনে যাব, আমরা কোথায় ছিলাম? সম্পূর্ণ বাধাপ্রাপ্ত ধ্বনি। এবারে আমরা যাব আংশিক বাধাপ্রাপ্ত ধ্বনিতে। এরও আবার অনেকগুলো ছোট ছোট ভাগ কিন্তু হবে। যেমন প্রথমটাই আমরা দেখব, সেটা হচ্ছে ঊষ্মধ্বনি। ঊষ্মধ্বনি কি না, এদের উচ্চারণে শ্বাসবায়ু মুখের মধ্যে আংশিক বাধা পায়, বাধা ঠেলে যাবার ফলে একটা ঘর্ষণ ধ্বনির সৃষ্টি হয়। দ্বিতীয় যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে ঊষ্ম, কথার অর্থ হলো নিঃশ্বাস। যতক্ষণ শ্বাস থাকছে ততক্ষণ ধরে এদের উচ্চারণটা টেনে রাখা যায়, সেই জন্যেই ঊষ্মধ্বনি। আর থার্ড পয়েন্ট হলো উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো একটা আওয়াজ হয়, তাই এদের আরেকটা নাম কিন্তু শীষধ্বনি। এরা তাহলে এবার কারা? একবার আমরা এক্সাম্পল আসি। 3টে স আছে বাংলায়, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স আর হ। খেয়াল করো, 3টেকে আমি যদি স বলি তাহলে একটা শীষ দেবার মতো আওয়াজ হচ্ছে। যতক্ষণ আমার শ্বাস থাকছে ততক্ষণ সেগুলোকে টেনে উচ্চারণ করা যাচ্ছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ঊষ্মধ্বনি বা শীষধ্বনি। তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, হ। এবার যেটা আমরা দেখব নেক্সট, কম্পিত ধ্বনি। কাদের বলা হবে কম্পিত ধ্বনি না, এদের উচ্চারণে শ্বাসবায়ুর যাতায়াতের পথে জিভ বারবার বাধা দেয়, আর বাধা ঠেলে বেরোতে গেলেই জিভটা বারবার কাঁপে, সেই জন্য এদেরকে বলা হয় কম্পিত ধ্বনি। যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে র। দেখো আমি ইচ্ছে করেই টেনে রাখলাম, তুমি যতবারই র বলছো ততবারই দেখো তোমার জিভটা কিন্তু কাঁপছে, ভাইব্রেট করছে, কারণ শ্বাসবায়ু তার যাতায়াতের পথে জিভ বারবার বাধা দিচ্ছে, আর সেই বাধাটাকে ঠেলে শ্বাসবায়ু বেরোচ্ছে বলেই জিভটা বারবার কাঁপছে, সেজন্য রটা হয়ে যাচ্ছে কম্পিত ধ্বনি। নেক্সট যেটা আসবে সেটা হলো তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি কি না, এদের উচ্চারণের সময় যেটা হয়, জিভের সামনের অংশটা তালুকে একবার মাত্র হালকা ছুঁয়ে যায়,
এবং শ্বাসবায়ু তাকে জোরে সরিয়ে দেয়। এত জোরে সরায় যে মনে হয় শ্বাসবায়ু যেন জিভকে তাড়না করছে, তাড়িয়ে দিচ্ছে। সেই জন্যই এদের নাম তাড়িত ধ্বনি। তাহলে এই তাড়িত ধ্বনির এক্সাম্পল কি? ঠিক দুটো এক্সাম্পল, দুটো র, ডসন র, ঢসন র। তুমি যখন র বলছো, দেখো খুব হালকা ভাবে তোমার জিভটা খুব হালকা ভাবে তালুকে একবার মাত্র যেই ছুলো, সঙ্গে সঙ্গে শ্বাসবায়ু তাকে এত জোরে তাড়িয়ে দিল, যার জন্য এদেরকে বলা হচ্ছে তাড়িত ধ্বনি। তাহলে প্রথমটা আমরা দেখেছিলাম সম্পূর্ণ বাধাপ্রাপ্ত ধ্বনি, সেকেন্ডটা আমরা দেখলাম আংশিক বাধাপ্রাপ্ত ধ্বনি। এর পরে আমরা যেটা আসব সেটা হচ্ছে যে প্রায় বাধাহীন নৈকট্য ধ্বনি। এদের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে। প্রথমটা যেরকম পার্শ্বিক ধ্বনি, অর্থাৎ এখানে যেটা হচ্ছে যে প্রায় বাধাহীন, অর্থাৎ এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু অনেকটাই কম বাধা পাচ্ছে। তাহলে প্রথমটা হলো পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কি না, এদের উচ্চারণে জিভের অগ্রভাগ, জিভের একদম সামনের ভাগটা দন্তমূলকে ছুঁয়ে থাকে এবং শ্বাসবায়ু জিভের দুপাশ দিয়ে বেরোয়। এটা একটাই আছে। তাহলে আমরা কি বলতে পারি যে এই ধ্বনির উচ্চারণে জিভের অগ্রভাগ দন্তমূল ছুঁয়ে থাকে আর শ্বাসবায়ু জিভের দুপাশ দিয়ে বেরোয়। যেমন ধরো আমি যদি বলি ল, তুমি যখন বলছো ল, দেখো তোমার জিভের ঠিক সামনের অংশটা দাঁতের গোড়াটাকে ছুঁয়ে আছে, জিভটা গুটিয়ে কিন্তু গোল হয়ে গেছে আর দুপাশ দিয়ে শ্বাসবায়ুটা বেরোচ্ছে। সেই জন্যেই লটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। এবার আমাদের যেটা আসবে নেক্সট সেটা হলো অর্ধস্বর। অর্ধস্বর কি না, এই ধ্বনিগুলোর উচ্চারণের সময় শ্বাসবায়ুর যাতায়াতের পথে খুব সামান্যই বাধা থাকে। এটা 1 নম্বর পয়েন্ট। যেরকম তেমনি এদের উচ্চারণ স্বর এবং ব্যঞ্জনের মাঝামাঝি, তাই এদেরকে বলা হচ্ছে অর্ধস্বর, অর্থাৎ না পুরোপুরি স্বরধ্বনির মতো উচ্চারণ, না পুরোপুরি ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারণ। এরা তাহলে কারা? এক্সাম্পল দেখে নাও, অন্তঃস্থ আর ব। এই ব কিন্তু পরিষ্কার ব নয়, যেটা আমরা হিন্দিতে বলে থাকি ব, সেই ব অর্থাৎ অন্তঃস্থ আর ব, এইটাই হচ্ছে অর্ধস্বর। এই তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে বাধার মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ। নেক্সট আসছে ব্যঞ্জন ধ্বনির স্বননগত শ্রেণীবিভাগ। স্বনন কথাটার অর্থ হচ্ছে গাম্ভীর্য, অর্থাৎ এইখানে আমরা যেটা দেখব যে কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে কতটা গাম্ভীর্য থাকছে বা শ্বাসবায়ু কতটা কম লাগছে, কতটা বেশি লাগছে, এই সমস্ত বিষয়। সুতরাং এখানেও অনেকগুলোই সাবডিভিশন হবে। প্রথমটা যেটা সেটা হলো অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি বিষয়টা কি না, এদের উচ্চারণে স্বরতন্ত্রী, অর্থাৎ আমাদের ঠিক কণ্ঠনালীর সামনে যে দুটো পাতলা পর্দা থাকে, যে দুটোকে আমরা স্বরতন্ত্রী বলি, এই অঘোষ ধ্বনি উচ্চারণের সময় সেই স্বরতন্ত্রীর খুব একটা ঘোষণ বা অনুরণন বা রেজোনেন্স থাকে না। সেই জন্য এই ধ্বনিগুলির উচ্চারণ গাম্ভীর্যহীন। তাহলে আমরা ছোট্ট করে বলতে পারি যে এদের উচ্চারণে স্বরতন্ত্রীর ঘোষণ নেই, ফলে এরা গাম্ভীর্যহীন। এরা তাহলে কারা? প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি। বর্গ এর আমরা করে এসছি, 5টা বর্গ রয়েছে, প্রত্যেকটা বর্গে 5টা করে ধ্বনি রয়েছে। তাহলে অঘোষ ধ্বনি হচ্ছে প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে করে দিলাম দুটো বর্গ নিয়ে, জাস্ট ক খ চ ছ। এবার যেটা আমাদের আসবে নেক্সট, ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কারা না, এদের উচ্চারণে স্বরতন্ত্রীর ঘোষণ বা অনুরণন হচ্ছে, ফলে এদের উচ্চারণে গাম্ভীর্য আসে। এরা তাহলে কারা? প্রত্যেকটা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি। আমি এখানে বোঝবার সুবিধের জন্য প্রথম দুটো বর্গ নিচ্ছি। ক বর্গের গ ঘ উম, চ বর্গের জ ঝ ইয়। এবার যেটা আমাদের আসবে নেক্সট, অল্প প্রাণ ধ্বনি।
প্রাণ কথাটার অর্থ কি? এমসিকিউতে ভীষণ আসে। আমি এখানে দিয়ে রাখছি, প্রাণ কথার অর্থ হলো শ্বাসবায়ু। অল্প প্রাণ ধ্বনি কারা? না, এদের উচ্চারণে প্রাণ বা শ্বাসবায়ু কম লাগে। তার মানে বুঝতেই পারছো যে এদের উচ্চারণ অনেকটাই হালকা। এরা কারা? প্রত্যেকটা বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনি, ফার্স্ট আর থার্ড। অ্যাজ ফর এক্সাম্পল আমি প্রথম দুটো বর্গ নেব। যেমন ধরো ক বর্গ যদি হয় তাহলে ক গ, চ বর্গ যদি হয় চ জ। নেক্সট আমাদের যেটা আসবে মহাপ্রাণধ্বনি, যেটা বোঝাই যাচ্ছে যে এদের উচ্চারণে প্রাণ বা শ্বাসবায়ু বেশি লাগে। অল্প প্রাণ ধ্বনির ঠিক বিপরীতটা। তাহলে এরা কারা? প্রত্যেকটা বর্গের দ্বিতীয় আর চতুর্থ ধ্বনি। উদাহরণস্বরূপ আমি যদি ক বর্গ নিই তাহলে ক বর্গের দ্বিতীয় চতুর্থ মানে খ ঘ, চ বর্গের ছ ঝ, এইরকম। এই তাহলে হয়ে গেল আমাদের ব্যঞ্জন ধ্বনির স্বননগত বা গাম্ভীর্য অনুযায়ী শ্রেণীবিভাগ। এবারে আমরা একটু বিশেষ ইম্পর্টেন্স দিয়ে দুরকম ধ্বনি করে নেব। প্রথমটা হচ্ছে অযোগবাহ ধ্বনি। নামটা থেকেই পরিষ্কার, অযোগবাহ অর্থাৎ এই যে ধ্বনিগুলো এদের সঙ্গে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি কোনোটিরই যোগ নেই। তাহলে আমরা বলতেই পারি এই ধ্বনিগুলির স্বর ব্যঞ্জন কোনোটির সঙ্গেই যোগ নেই। যেমন অনুস্বার আর বিসর্গ, এরা হচ্ছে অযোগবাহ ধ্বনি। এবার আমি বিসর্গটাকে একটু আলাদা করে টেনে নেব। বিসর্গটার বিশেষত্ব হচ্ছে যে পূর্ব স্বরের উচ্চারণ স্থান অনুযায়ী এরও উচ্চারণের পরিবর্তন ঘটে। সেই জন্য একে বলা হয় আশ্রয় স্থানভাগী ধ্বনি। অর্থাৎ যখন যে ধ্বনির আশ্রয়ে থাকে তার উচ্চারণ স্থান অনুযায়ী এর উচ্চারণটা পাল্টে পাল্টে যায়। এইটা হলো আমাদের অযোগবাহ ধ্বনির বিষয়বস্তু। নেক্সট আমরা যাব অন্তস্থ ধ্বনিতে। ব্যঞ্জন বর্ণের যে ধ্বনিমালা আছে সেখানে এদের অবস্থানটা কোথায়? সামনের দিকে রয়েছে স্পর্শধ্বনি আর এদের ঠিক পেছনে রয়েছে ঊষ্মধ্বনি। এই দু ধরনের ধ্বনির মাঝে অর্থাৎ অন্ত বা মধ্যে অবস্থিত, তাই এদেরকে বলা হয় অন্তস্থ ধ্বনি। কারা এরা? অন্তস্থ জ, র, ল, ব। অন্তস্থ জ কথাটার মধ্যেই অন্তস্থ শব্দটা আছেই, র ল। আর এই যে ব, এটা কিন্তু আমাদের প ফ ব ভয়ের ব নয়, অন্তস্থ ব। তাহলে এদেরকে অন্তস্থ ধ্বনি আমরা বলছি। এই অবধি হয়ে গেল তাহলে ব্যঞ্জন ধ্বনির যাবতীয় শ্রেণীবিভাগ। সাজেস্টিভ কোয়েশ্চেন্স বা সম্ভাব্য প্রশ্নাবলীর একটা লিস্ট আমি করে দিয়েছি, যেগুলো টেস্ট পেপার থেকেই নেওয়া। এই ধরনের কোয়েশ্চেন্সই তোমরা পরীক্ষায় পাবে। এটার পিডিএফ লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। করে নিয়ে বাড়িতে একটু প্র্যাকটিস করো। যদি কোথাও কোনো অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের সুবিধের জন্য মানে কিভাবে করতে হবে, টেকনিক কি, আমি একটা দুটো করে এখানে দেখিয়ে দিচ্ছি। সেই মডেলটা ফলো করেই তোমরা করবে, তাহলে আর তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। যেমন প্রথম টাইপটা আমি বলেছিলাম যে গ্রামার থেকে দু ধরনের কোয়েশ্চেন আসবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হলো এসএকিউ। তো ফার্স্ট অফ অল এমসিকিউ। দেখো কোয়েশ্চেন নাম্বার 1টা দেওয়াই হয়েছে, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। আমি এখানে ধরে নিলাম 1.1টাই বাকযন্ত্রের সবচেয়ে সক্রিয় অঙ্গ। টেকনিকটা হচ্ছে এখানে কিন্তু যখন আনসার করবে ফুল সেন্টেন্স কপি করতে হয় না, দরকার নেই, নিয়ম নয় সেটা। কি করবে? রাইট অপশন নাম্বার উইথ দ্য অপশন, সেটাই লিখবে। তাহলে বাকযন্ত্রের সবচেয়ে সক্রিয় অঙ্গ হচ্ছে জিভ। উত্তর তাহলে অপশন ক, জিভ। এই একটা এখান থেকে আমি দেখিয়ে দিলাম ফরম্যাটটা কিরকম হচ্ছে। এবারে তাহলে চলে যাব আমি, ধরে নাও 1.5 প্রাণ কথার অর্থ কি? এখানেও অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর, শ্বাসবায়ু। এবার চলে যাব 2 নম্বর কোয়েশ্চেন, যে সেকেন্ড প্যাটার্নটা এসএকিউ। কম বেশি 20 শব্দে উত্তর দাও। কম বেশি 20 শব্দে উত্তর মানে ইনস্ট্রাকশনই থাকে যেটা
শব্দ সংখ্যা 10% শিথিলযোগ্য, অর্থাৎ তুমি ম্যাক্সিমাম 22 থেকে 23টা পর্যন্ত শব্দ খরচা করতে পারো। এখান থেকে যতগুলো কোয়েশ্চেন আমি এনেছি তার মধ্যে 2টা আমি একটু করে দিচ্ছি তোমাদের। যৌগিক স্বরধ্বনি বলতে কি বোঝো? আনসারটা কি হবে যদি ছোট্ট করে গুছিয়ে আমরা লিখি? সেটা হলো যে একটিমাত্র স্বরধ্বনির উচ্চারণ কালের মধ্যে যদি একাধিক মৌলিক স্বরধ্বনি নিঃশ্বাসের এক ধাক্কায় উচ্চারিত হয় তবেই তাকে বলা হবে যৌগিক স্বরধ্বনি। এখানে যেটা খেয়াল রাখতে হবে, এক্সাম্পল চাইনি। যখন আমাদের এক্সাম্পল চাইনি তখন আলাদা করে এক্সাম্পল দেবার কোনো প্রয়োজন নেই। এবারে আমি আর একটাই নেব 2.4, যেটা পড়াতেও বলেছিলাম এরকম ধরনের কোয়েশ্চেন খুব আসে। কেন্দ্রীয় মধ্যস্থ বিবৃত স্বর কোনটি? কোনটি মানে বুঝতেই পারছো, একটাই হবে। তাহলে উত্তর কি আসবে? কেন্দ্রীয় মধ্যস্থ বিবৃত স্বর ড্যাশ দিয়ে আ। ঠিক এইরকম ভাবে আনসার আসবে। এইভাবেই তাহলে প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও।